নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার উপস্থিত একটি অনলাইন প্রেডিকশন নিয়ে। এই অনলাইন প্রেডিকশনটি আমি একজন জাতকের করব। ভেরি নাইস। কিন্তু সেই জাতক প্রথমেই আমাকে বলেছেন, বাবাজি আপনাকে নমস্কার, আপনাকে প্রণাম জানাই, আরো নানান কথা। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বাবাজি বলে মনে হয় এটা কিন্তু আমি লাস্ট 7.5 বছর ধরে আমার যে প্রেডিকশন, আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ এবং আমার যে দৃষ্টিভঙ্গি, আমি যেভাবে মানুষকে কর্মের কথা বলি, উত্তরণের কথা বলি, হেরে যাওয়ার কথা বলি, সেখান থেকে আবার সারভাইভের কথা বলি, এই পুরো ব্যাপারটাকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে আমাকে বাবাজি বলে কি ঠিক মনে হয়? মনে রাখা দরকার যে আমার কোন রকমের শারীরিক প্রবলেম রয়েছে। আমি ডাক্তার বাবুর কাছে গেলাম, তিনি চেক করলেন, চেক করে তারপর বললেন আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন টেবিলে গেলাম, কখনো কখনো কাটাছেঁড়া করা হয়, কখনো কখনো মাইক্রো সার্জারি, এখন নানান পদ্ধতিও আরো বেরিয়ে গেছে, আমি সেইগুলো ঠিক বলতে পারবো না, তার কারণ আমি খুব একটা অসুস্থ হই না, ডাক্তারবাবুর কাছে যাওয়ারও প্রয়োজন পড়ে না, আমার স্টুডেন্টরাই প্রচুর ডাক্তার রয়েছেন, ভালো ভালো ডাক্তার রয়েছেন। তো যাই হোক, সেগুলো তো পরের ব্যাপার। এখন আমি যদি বলি, বাবা স্যার আমি তো পেটের ভেতরের যে আমাদের যন্ত্র রয়েছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সো কল্ড যন্ত্র যখন বিকল হয়ে যাচ্ছে বা যখন ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, আমি তো সেইগুলোকে মেরামত করতে পারি না। আমি তো হার্ট কখনো সার্জারি করতে পারি না, কিডনি, আমার গল ব্লাডার স্টোন অপারেশন করতে পারি না, বারো নানান কিছু করতে পারি না। সুতরাং আপনি একজন মিরাকেল পারসন যদি কোনো ডাক্তারকে বলি, সেটা কি ঠিক হবে? তা নয়। অ্যাকচুয়ালি প্রত্যেকের এক একটা সাবজেক্ট রয়েছে, কেউ শিক্ষক, কেউ উকিল, কেউ ডাক্তার, এরকম নানান সাবজেক্টের মধ্যেই অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট। আমি মিরাকেল পারসন, ম্যাজিশিয়ান, এটা যারা মনে করে তারা ভুল মনে করে এবং তারা ভালো মতন আমাকে ফলো করে না, এটাও বোঝা যাচ্ছে। কেন? তার কারণ লাস্ট 7.5 বছর ধরে আমি যেভাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কেন, অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ বা নক্ষত্রের কথা বলছি কেন, তার কারণ সাধারণত ভাবে আমরা এই জ্যোতিষ শাস্ত্র বা সাবজেক্টটাকে নিয়ে যখন অ্যানালাইসিস করি, আমি যদি পশ্চিম বাংলার কথাই ধরি, তাহলে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাস্ট্রোলজার এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়ে গেছে, তারা প্রত্যেকেই কিন্তু আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলে। আমি আমার কথা বলছি, কিন্তু অন্য কারোর কথা বলছি না, অন্য কাউকে আঘাত করছি না। আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে প্রথম দিন থেকে যখন পড়াশোনা শুরু করি, আমি বুঝতে পেরেছিলাম যে আকাশের চন্দ্র, মঙ্গল, সূর্য, বৃহস্পতি, এইগুলোর দ্বারা কিন্তু আমি চালিত পরিচালিত হচ্ছি না, বা আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে না, পুরোটাই কিন্তু এই যে যদি আমি গ্রহ নক্ষত্রকে দেখি, তাহলে সেইগুলো রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে। অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় সেই হরমোনগুলোকে কখনো মঙ্গল বলা হচ্ছে, কোনো হরমোনকে শনি বলা হচ্ছে, বৃহস্পতি বলা হচ্ছে, বুধ বলা হচ্ছে। তাহলে আমি কিন্তু প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম, এবং তারপর যখন প্রফেশনালি আমি অ্যাস্ট্রোলজি শুরু করি, সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারপর ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 7.5 বছর ধরে আমি কিন্তু বলে এসেছি। তাহলে অ্যাস্ট্রোলজিটা ধর্মভিত্তিক সাবজেক্ট নয়, অ্যাস্ট্রোলজিটা কোনো মিরাকল ম্যাজিক আমাকে পাইয়ে দেবার সাবজেক্ট নয়। আমি আগেও একটা, বোধহয় এর আগের যে আমি যে অনলাইন প্রেডিকশন করেছিলাম, সেখানেও বলেছিলাম
যে আমাকে সফল করার উপযুক্ত করাটা। আমি একটা রেমেডি নিলাম, আমি অটোমেটিকলি আমার বিবাহিত জীবন ঠিক হয়ে গেল, আমার চরিত্র ঠিক হয়ে গেল, আমার দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে গেল, আমি চাকরি পেয়ে গেলাম, বিজনেসে তরতর করে টাকা একদম ঝুরুঝুরু করে ঝরতে শুরু করলো, তা নয়। বা পড়াশোনাতে 90%, 95% পেয়ে 98% পেয়ে গেলাম, তা নয়। এই যে হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স আমাদের দৃষ্টিভঙ্গিকে নেগেটিভ করে দিচ্ছে, তার ফলে দৃষ্টিভঙ্গিটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আমার কর্মের ক্ষেত্রে এই যে লক্ষ্যচ্যুত হয়ে যাবার জায়গাটা, যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি, বা যেখানে যতটুকু কর্ম করার প্রয়োজন, যেখানে যতটুকু বুদ্ধি ইমপ্লিমেন্ট করার প্রয়োজন এবং শারীরিক সুস্থতার বজায় রাখার প্রয়োজন, কেননা শরীরটা হচ্ছে এভরিথিং। শরীর যদি অসুস্থ থাকে তাহলে কখনোই কোনো কিছুতেই ফোকাস করতে পারবো না। আজকে আমি অনলাইন প্রেডিকশন করব, সেখানে এই কথাগুলো বলছি এই কারণের জন্যই, রাম, শ্যাম, যদু, মধু, সাধারণ মানুষ, তারা দেখা যাচ্ছে যে কোনো অন্য কোনো সাবজেক্ট নিয়ে খুব ভালো তারা রপ্ত করেছে, পড়াশোনা করেছে, তাদের নলেজ আছে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে। কেউ একজন খুব ভালো ডাক্তার, খুব ভালো দেখা যাচ্ছে উকিল, খুব ভালো একজন শিক্ষক। কি করে? তার কারণ সাবজেক্টটাকে পড়াশোনা করেছে, থিওরিটিক্যাল পড়াশোনা করেছে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে। এক্সপেরিয়েন্স না হলে সুপ্রিম পর্যায়ে কখনো যাওয়া যায় না। ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি একটা সাধারণ মানুষ, মোটামুটি নলেজ আছে, এই সাবজেক্টটাকে নিয়ে আমি পড়াশোনা করেছি। তাই জন্য আমি কোনো গুরুজি, আমি কোনো বাবাজি, আমি কোনো মহারাজজি আমি নই। অন্য কে বললে তুষ্ট হয় সন্তুষ্ট হয় আমি জানি না, আমি নই। আমি প্রথম দিন থেকে তাই জন্য বারবার ধরে বলে এসেছি যে মনে রেখো, কর্মের চেয়ে বড় সত্য বা কর্মের চেয়ে বড় পূজা পৃথিবীতে আর কিছু হয় না। আর অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে সেখানে কোন রকমই বাবাজি, গুরুজি, মহারাজজি আসতেই পারে না। তার কারণ এইটা কখনোই কিন্তু কোনো ধর্মকে সাপোর্ট করে না বা কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না। কারণ এইটা একটা সাবজেক্ট, যেই আসুক, করোড়পতি আসুক আর কেউ ভিখারি আসুক, সবার কিন্তু পদ্ধতি, অ্যানালাইসিস পদ্ধতি এবং প্রেডিকশন পদ্ধতি পুরোটাই এক। এবার যখন আমি থিওরিটিটা পড়াশোনা করে রপ্ত করেছি এবং অনেক অভিজ্ঞতা 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 এবং মানে অভিজ্ঞতা মানে কি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যখন প্রেডিকশন করেছি। কারণ একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে সর্বপ্রথম কিন্তু তোমাকে মনটা জানতে হবে, মনোবিদ হতে হয়। তুমি যদি মনটা পড়তে না পারো, কারণ একটা মানুষ খুব মানে একদম নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে গেলে তবেই কিন্তু আজকের দিনে একজন অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হয়, এটা মিথ্যে কথা নয়। আমি ভালো আছি, আমি সুখে আছি, অথচ আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, দেখুন তো, তা কখনো হয় না। আমি প্রবলেমে পড়েছি, কেউ কেউ মারাত্মক প্রবলেমে পড়েছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমার শিক্ষাটাকে মানুষ মিরাকেল ম্যাজিক বলে মনে করে, কখনো তা নয়। এটা আমার শিক্ষা। তুমি কেন আমাকে বাবাজি বলবে? তোমার যদি মনে হয় স্যার বলতে পারছি না, তোমার যদি মনে হয় মাস্টার বলতে পারছি না, তাহলে তুমি আমাকে সুমন্ত বাবু বলো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কোনো গুরুজি বাবাজি নই। এবার আমার কাছে যারা আসেন, রিসেন্ট তো বোধহয় জন্মাবার 6 মাস পরে প্রেডিকশন হয়েছিল, আর হাইয়েস্ট সবাই জানে এটা 80 বছর, 90 বছর, 95 বছর, ইভেন একদম মানে হাঁটতে পারছি না নিয়ে আসা হয়েছে, 100+ বয়স হয়ে গেছে তাদেরও। এবার তারা যখন আমার কাছে আসছে, আমি বারবার ধরে বলি যে আমার প্রবলেম হচ্ছে, আমি ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বললেন আপনার রক্তটা টেস্ট করতে হবে, তার পদ্ধতিতে টেস্ট করার পর দেখা গেল আমার সুগার হয়েছে এবং তারপর আমাকে ঔষধ দেয়া হলো। এবার সেই ঔষধটা খেলেই কিন্তু আমার সুগারটা কন্ট্রোল হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার যে চাল চলন,
আমার খাওয়া দাওয়া, আমার দৃষ্টিভঙ্গি এইগুলোকে পরিবর্তন না করছি। আমি সুগারের ওষুধ খাচ্ছি, আবার ঘরের মধ্যে স্থূল হয়ে বসে রয়েছি। কোটিপতি হতে পারি, দেখা যাচ্ছে এসি গাড়ি নিয়ে শুধু বেরিয়ে চলে যাচ্ছি, হাঁটাচলা করছি না। আমার সুগার হয়েছে তবু আমি মিষ্টি খাচ্ছি, ভাত খাচ্ছি, কারি কেত্তর মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি। বা দেখা যাচ্ছে আমার সুগার হয়েছে, সারাক্ষণ আমি কিন্তু মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি। তাহলে সেইগুলো কখনো কিন্তু সুগারটাকে আন্ডার কন্ট্রোল আনতে পারবে না। তাহলে শুধু ওষুধটা কিন্তু ফ্যাক্টর নয়, তার বাইরেও কিন্তু আমার যে চাল চলন, খাওয়া দাওয়া, দৃষ্টিভঙ্গি, জীবন ধারণ, সেটারও কিন্তু পরিবর্তন প্রয়োজন। এবং সেই কারণের জন্যই কিন্তু জাস্ট লাইক অ্যাস্ট্রোলজি সাবজেক্ট, আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, গ্রহের নেগেটিভিটিটা অফ, নেগেটিভ ইনফ্লুয়েন্স অর্থাৎ হরমোনাল যে নেগেটিভিটি রয়েছে সেটাকে আমি ব্লক করলাম বা অফ করলাম। এরপর কিন্তু তোমাকে সঠিক মতন করে চলতে হবে। একজন স্টুডেন্ট, প্রথমত হচ্ছে স্টুডেন্টরা সবাই যে 90% পাওয়ার স্টুডেন্ট হবে নট নেসেসারি, কিন্তু অনেকে কি হয় উচ্ছন্নে চলে যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে, বন্ধুত্বের দৌলতে, আজকালকার দিনের সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, প্রেম প্রীতি ভালোবাসা না বুঝে। তাহলে কি হচ্ছে, সে যখন আমার কাছে আসছে তখন তার নেগেটিভিটিটা প্রথমে আমি অফ করলাম, হরমোনাল যে নেগেটিভিটি, এবার তাকে আমি গাইড করতে শুরু করলাম। ত্রিভুবনে কোনো অ্যাস্ট্রোলজার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের পর কাউকে গাইড করে না। এটা আমার কোনো মানে চ্যালেঞ্জ করলাম বলার প্রয়োজন হয় না, খোঁজ নিয়ে দেখতে পারো, রেমিডিটা দেবে আর খুঁজে পাওয়া যাবে না। আর এই যে স্টোন বলো, যজ্ঞ বলো, কেন রেমিডি নয়, এই নিয়ে বহুবার বলেছি, পরবর্তীকালে আবার নয় আলোচনা করব। তাহলে তুমি যে সাবজেক্টটা জানো না, আমি সেই সাবজেক্টটা জানি এবং ভালো মতন জানি, এবং আমি সততার সাথে সেটাকে রিপ্রেজেন্ট করি। তাই জন্যই তোমার আমাকে পছন্দ হয়েছে এবং আমার কাছে তুমি অনলাইন প্রেডিকশন করার জন্য বলেছো। তাহলে সেক্ষেত্রে কেন আমি বাবাজি হতে যাব? এবার যারা যারা আমার কাছে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে, তারপর তাদের দৃষ্টিভঙ্গিতে অনেকেই তারা আমাকে তাদের অভিভাবক বলে মনে করে, সেটা 60 বছর হোক, 80 বছর হোক, 90 বছর হোক, তখন তারা অনেকেই কিন্তু আমাকে বেশিরভাগই স্যার বলে ডাকেন, কেউ কেউ বাবা, কেউ কেউ পিতা, হ্যাঁ বলে ডাকে। কেন? পালন কর্তা। আমি তাকে সঠিক মতন যাতে তার চাল চলন ঠিক হয়, সঠিক মতন তার লক্ষ্যটা যাতে নির্ধারণ হয়, সেটাকে আমি কিন্তু তাকে বুঝিয়ে দিই, তাকে গাইড করি। সেই কারণের জন্যই তুমি দেখবে বেশিরভাগ, খোঁজ নিয়ে দেখো, বেশিরভাগ প্রায় 98% সবাই আমাকে স্যার বলেন। এবং আমি কি বলেছি, গুরুর কাছে সবসময় কিন্তু স্যারেন্ডার করতে হয়। এই নিয়ে একটা গল্পও কিন্তু আছে, সেই গল্পটা আজকে আর বলবো না। আমিও কিন্তু আমার হাফ বয়সী তার কাছে স্যারেন্ডার করেছিলাম, কেননা সে একটা ব্যাপারে আমার চাইতে অনেক বেশি জানতো, তার কাছে আমি যখন শিক্ষা নিচ্ছিলাম। তাহলে স্যারেন্ডার করতে গিয়ে অনেক সময় নমস্কার স্যার এটা করতেই পারে, কিন্তু তুমি আমাকে জানো না, বুঝো না, কোনো কিছু করো না, হঠাৎ করে বাবাজি না, আমি কোনো বাবাজি নই। এই চিন্তাধারা বা আমি কোনো মিরাকল পার্সন যদি তুমি মনে করো, বা যারা যারা মনে করে, সম্পূর্ণ ভুল। একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা আমি জানি তুমি জানো না, যেমন আমাদের ডাক্তার বাবুরা, তারা সেই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করেছে, কাটাছেড়া করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। সুতরাং আমি সেই সাবজেক্টটা জানি না, তার কাছে গেলেই আমি স্যার, পরিষ্কার ব্যাপার, স্যার বা ডাক্তার বাবু পরিষ্কার। সেরকম তুমি আমাকে সুমন্ত বাবু বলতে পারো বা স্যার বলতে পারো, কিন্তু গুরুজি নয়, এই বাবাজি নয়। গুরুজিও বলনি তুমি, গুরুজি বললেও নয়, গুরু জ্ঞানের শ্রদ্ধা করো, মেনে নিলাম। তাও আমাকে না জেনে বুঝে কেন আমাকে গুরু জ্ঞানের শ্রদ্ধা করতে যাবে? কিন্তু বাবাজি আমি কিন্তু কদাপি নয়, আমি বাবাজিদের তীব্র এগেনস্টে। তুমি কিন্তু এটা জানো না, তার মানে খুব কম সময় তুমি আমার অনুষ্ঠান দেখছো, সেটাই কিন্তু মনে হচ্ছে। আমার কথাগুলোকে তুমি চিন্তা ভাবনা করো, আমার কথাগুলোকে তুমি খারাপ অর্থে, অর্থাৎ স্যার আমাকে, আমি বাবাজি বললাম বলে আমাকে হিট করছে, তোমাকে হিট করাটা আমার আসল উদ্দেশ্য নয়। বা যারা যারা আমাকে বাবাজি, গুরুজি, হ্যাঁ মহারাজজি বলে মনে করো, তাদেরকে হিট করাটা আমার আসল উদ্দেশ্য নয়। আমার জীবন ধারণ সকালবেলায় ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাত্রিবেলায় শুতে যাওয়া পর্যন্ত, আমার এমন কোনো কাজ আমি করি না
যেটা দেখে আমাকে মহারাজজি বলে মনে হবে, বলছি, যেটা দেখে আমাকে বাবাজি বলে মনে হবে, যেটা দেখে আমাকে গুরুজি বলে মনে হবে। গুরুজি বলতে আমরা সাধারণত যেমন বুঝি, না, একদম নয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি মারাত্মক করি, পরিশ্রম 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 পরিশ্রম। আমি গান গাই, আমি নাচি, আমি খাই, যা পাই তাই খাই। আমি একা একা ঘুরে বেরোই, ডেসপারেটলি আমি একা একা ঘুরে বেরোই, এমন নয় 10 জনকে সাথে নিয়ে ঘুরলাম, ওরকম ধরনের নয়। আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, আমি ছোটাছুটি করি, বাচ্চাদের সাথে লাফালাফি করি। সুতরাং কেউ যদি 24 ঘন্টা আমার সাথে থাকে, ভাববে, ভাবারও কিছু নয়, আমি তো সাধারণ একটা তোমাদের মতন মানুষ, শুধু এই সাবজেক্টটাই আমার নলেজ আছে, তাই জন্যই তোমরা আমার কাছে প্রেডিকশন করাও, এবং আমি সঠিক মতন বলেও দিই। আমি এমন নয় এই যোগ্য করাও তাহলেই সবকিছু হয়ে যাবে, সব ঠিক, তা নয়। আমি ঠিক করে দেবার কি, আমি তোমাকে, তুমি যাতে সফল হও তার উপযুক্তটা করতে পারি, তার বেশি কখনো করতে পারি না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমি তোমাকে কোনো মতেই কিন্তু কোনো কিছু পাইয়ে দিতে পারবো না। পাওয়ার জন্য যে লড়াইটা করা এবং সফলতার উপযুক্ত হওয়া, সেটা তোমাকেই হতে হবে। এবং সেটা তো মানে আমাদের, মানে যদি বলা যায় যে ঈশ্বর বলতে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস, যাকে আমরা বিশ্বাস করি, আমরা যদি শ্রীকৃষ্ণকে দেখি তাহলে তিনিও তাই বলেছেন, সৌকর্মৌষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সাদৌরিব্য সুচিত সৌভং সর্বা বা দৃত্য দুর্বাত্তাস্ত্যং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নত্তা নৃরত্তে ঔরাত্তাজ্জয়্যে তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যতিরিতৈয়াত্তা। কাজে এই ক্ষেত্রে কখনো আমি কোনো বাবাজি বা এই ধরনের কোনো কিছুই নয়, কোনো কিছুই নয়। আজকে এইটুকুই শুধু বললাম, কেননা আমার অনেক কাহিনী এরকম ধরনের রয়েছে। আমি জ্ঞান আহরণের জন্য কোথায় না গেছি, কোথায় না গেছি, বুঝতে পেরেছ? আমার কাছে কোনো ধর্মের গণ্ডি নেই, আমার কাছে মানুষের কোনো জাত পাত বর্ণ, হ্যাঁ, বা বড়লোক গরিব বলে কোনো কিছু নেই। আমি একজন মানুষ। আমি যেমন নিজেকে কেবল মানুষ হিসেবে, মানুষ বলতে গর্ব অনুভব করি, সেরকম প্রত্যেকেই মানুষ মনে করি, প্রত্যেকের সাথে আমি একদম মানুষের মতোই মিশি। আমি সেক্ষেত্রে স্পিরিচুয়াল পার্সন না। স্পিরিচুয়াল পার্সন কি মানে কি? স্পিরিচুয়াল পার্সন, স্পিরিচুয়াল পার্সন মানে হচ্ছে সেপারেট হয়ে যাওয়া। যেমন আমি গল্পটা বলেছিলাম যে আমরা 5 জন বন্ধু মিলে অন্ধকার রাত্রে রাস্তা দিয়ে হাঁটছি, একটা বড় গর্ত, সেখানে প্রথম বন্ধুটা পড়ে গেল, দ্বিতীয় বন্ধু বললো এই বন্ধুটা পড়ে গেছে, সেও ঝাঁপ দিল, আরেকজন ঝাঁপ দিল, সবাই ঝাঁপ দিল, আমি কিন্তু ঝাঁপ দিলাম না, সেপারেট হয়ে গেলাম। সেপারেট হয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করলাম, বা উদ্ধার করার জন্য সেপারেট হয়ে গেলাম। এটাকেই বলা হয় কিন্তু স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে ওম 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 কোনো পরিশ্রম করছি না তা নয়। স্পিরিচুয়ালিটি মানে সারাক্ষণ ঈশ্বরের সামনে বসে রইলাম তা নয়। স্পিরিচুয়ালিটি মানে সকালবেলায় ওই ফুল কুড়াইতে শুরু করলাম, এক ঝুড়ি ফুল দিয়ে মালা গেতে ঈশ্বরকে করলাম তা নয়। এবং আমি বারবার ধরে বলেছি, ঈশ্বরকে পূজা করে লাভ কি আছে? শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, তোমরা গীতার কথা বলো, তোমরা শ্রীকৃষ্ণের এত বুঝো, তিনি বলেছিলেন কর্মের পূজা হয়, ধর্ম মানে ধারণ করার পূজা হয়, সৎ চিন্তার পূজা হয়। পূজা মানে ফুল তোলা নয়, পুজো মানে একটা মূর্তি স্থাপন করে ওম 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 করলাম তা নয়। মন্ত্র হচ্ছে এক চরম বিজ্ঞান, তাই না? মন্ত্রোচ্চারণ চরম বিজ্ঞান। কেন সেটা আমি বহুবার বলেছি। তোমাকে যদি জানতে হয়, তুমি আমার কাছে আলাদাভাবে জানতে চেও, আমি তোমাকে আরো বুঝিয়ে দেব। তাহলে এই যে পূজা করাটা মানে কি হচ্ছে? কোনো দরকার নেই ঈশ্বরের কাছে গিয়ে পাইয়ে দাও করা, কোনো দরকার নেই একদম মাইক বাজিয়ে এই বাজিয়ে সেই বাজিয়ে পুজো করছি, কোনো দরকার নেই। তোমার যেইটা কর্ম, সেই কর্মটা সৎভাবে করো। এখানেও একটা প্রশ্ন আছে, স্বামীজি স্বয়ং বলে গেছিলেন, কোনটা সৎ কোনটা অসৎ আমরা বুঝবো কি করে? ঠিক কথাই তো। শুধু একটা কথাই আমি বলবো, যেইটা, এবার সবচেয়ে বড় কথা, কোনটা আইন অনুযায়ী কোনটা আইন অনুযায়ী নয়। রাস্তা ঘাট ঘর বাড়ি পাড়া পড়শি অঞ্চল দেশ, এমনকি পুরো সৌরজগতে আজকে যে কাজকর্ম হচ্ছে সব কি লিগেল কাজকর্ম হচ্ছে? যারা প্রতিষ্ঠা পাচ্ছে তারা কি লিগেলি সবকিছু করছে? তাও নয়।
তাহলে শুধু আমি আমার কাজটা সঠিক মতন করে যাব, যাতে রাত্রিবেলায় যখন সারাদিনের পর যখন আমি আয়নাতে মুখটা দেখব, অন্তত আমি আমাকে বলতে পারবো যে আমি কিন্তু কোনো অন্যায় কাজ করিনি। বুঝতে পেরেছো? আজ যদি বাঘ বলে যে বাবা, হরিণের মধ্যে ব্রহ্ম রয়েছে, ঈশ্বর রয়েছে, তাকে খাওয়া যাবে না, তাহলে না খেয়ে মরে যাবে। কথাগুলো তুমি বুঝতে পারলে কিনা জানি না, কিন্তু তোমাকে বোঝার মতন করেই বললাম। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, আমি বহুবার বলেছি, আজকে আরো নতুন করে বলবো না। তাই জন্য যদি কোনো কারণে তুমি জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে না জানো, তাহলে আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী, এই ইউটিউব চ্যানেলে যে অনলাইন প্রেডিকশন আছে, 2 থেকে 3টে অনলাইন প্রেডিকশন দেখবে, সেখানে একদম ভালো মতন ক্ল্যারিফাই করে দেওয়া আছে, বলে দেওয়া আছে, বর্ণনা করে দেওয়া আছে, অ্যানালাইসিস করে দেওয়া আছে জন্মছক কাকে বলে আর স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে। শুধু এইটুকুটাই তোমাকে আমি বলবো, বা তোমাদের আমি বলবো, যে আমার দেখা গেল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, জন্মছক। এই জন্মছক দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন করা হয় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে জন্মছক দ্বারা তৈরি করা হয় কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক। এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, মানে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথ বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন নয়, কিন্তু একদম পিওর ম্যাথ, পিওর সায়েন্স। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে গেলে তোমাকে পড়াশোনাটা জানতেই হবে, অঙ্ক ক্যালকুলেশনটা তোমাকে জানতেই হবে। এবার সেটা তুমি থিওরিটিক্যালের মধ্যে দিয়ে করলে, তারপর তুমি কিন্তু এক্সপেরিয়েন্স বা ইমপ্লিমেন্ট করতে করতে তুমি শিখবে, যাকে প্র্যাকটিক্যাল নলেজ বলে। যেমন এবার দেখা গেল কোনো কারণে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, এটা আমি কয়েক লক্ষবার বলেছি, আবারও বলছি, হাত দেখা কখনো কোনো অ্যাস্ট্রোলজি হতে পারে না। তার কারণ হাতের মধ্যে যে রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলো কিন্তু নার্ভের দ্বারা তৈরি হয়, পরিবর্তনশীল, এবং তার সাথে আমার হরমোনাল ফাংশনের কোনো সম্পর্ক নেই, বা সম্পর্ক থাকলেও সেটা আংশিক। তাই জন্য হাত দেখা কখনো কোনো অ্যাস্ট্রোলজি হতে পারে না। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে, অর্থাৎ গ্রহের নেগেটিভিটিকে অফ করতে গিয়ে কখনো কিন্তু আমি যজ্ঞ করছি, কখনো হতে পারে না। আজ পর্যন্ত কারোর ক্ষমতা হলো না আমার সামনে এসে প্রমাণ করে যাওয়া যে যজ্ঞ করছি, আমার গ্রহগত নেগেটিভিটি অফ হয়ে গেল। একবার প্রমাণ করে যাক, প্রমাণ করতে পারবে না, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে প্রমাণ করে দিতে পারি যে এই যে যজ্ঞ করা, এই যে স্টোন পরা, ইনি তো বহু বলেওছি, এইগুলো দ্বারা কখনো গ্রহের নেগেটিভিটিকে অফ করা সম্ভব নয়। অর্থাৎ হরমোনাল যে নেগেটিভ যে ফাংশনটা বা নেগেটিভিটিটা, সেটা কিন্তু কখনো কিন্তু অফ করা বা ব্লক করা কখনো কিন্তু সম্ভব নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। একটা প্রেডিকশনের মধ্যে সংখ্যাতত্ত্বের প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং সংখ্যাতত্ত্ব দ্বারা 5 থেকে 10% বেশি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করা যায় না। ওরা পদ্ধতি জীবনে কখনো কোনোদিন কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। তুমি আমার কাছে এলে, তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, এবার আমি তোমাকে বধ করব কি করে? তখন আমি সেই মুহূর্তে, দেখা গেল 12টার সময় এলে, বা সেই মুহূর্তটা গণনা দ্বারা তোমাকে আমি প্রেডিকশন করলাম এবং একটা লিখে দিলাম 50,000, 1 লাখ, 1.5 লাখ, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, এই যোগ্য করতে হবে, ওই করতে হবে। কেন? আমার অক্ষমতা। তার কারণ আমি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারি না। আর কালপুরুষ ছক, আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে সবসময় কিন্তু ছক ক্রিয়েট করতে হয় এবং তারপর অ্যানালাইসিস করতে হয়, প্রেডিকশন করতে হয়। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, মানে পুরো রাউন্ডটা। আর কালপুরুষ ছক কিন্তু চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা, চোখের কর্নিয়া দ্বারাই কিন্তু অ্যানালাইসিস করে তোমার ছকটা ক্রিয়েট করা হয়, তারপর প্রেডিকশন করা হয়। তাহলে জন্মছক যদি সর্বপ্রথম আমি দেখি, তাহলে তোমার কিন্তু সিংহ লগ্ন আমি যেটা দেখতে পাচ্ছি, এবং বৃশ্চিক রাশি,
1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে প্লুটো এবং শনি, 4 নম্বর ঘরে বৃহস্পতি, চন্দ্র, ইউরেনাস, 5 নম্বর ঘরে নেপচুন, কেতু, বুধ, 6 নম্বর ঘরে সূর্য, 7 নম্বর ঘরে শুক্র, মঙ্গল, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে রাহু, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে প্লুটো, 3 নম্বর ঘরে কিন্তু মঙ্গল এবং কেতু, 4 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, 6 নম্বর ঘরে রবি বসে রয়েছে, 7 নম্বর 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে রাহু এবং বুধ, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে শনি, 12 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে 3 নম্বর ঘর মানসিকতা মনোভাবের জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু শনি উচ্চস্থ হয়ে রয়েছে। শনি যখন উচ্চস্থ হয়ে থাকে সেই মানুষ কখনো খারাপ হয় না, নয় তার দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যাচ্ছে বলে আমি খারাপ হয়ে যাচ্ছি, আর তা না হলে আমি চাইছি না, কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই, তাই জন্য আমি চাইছি না, তবুও আমি ভুল কাজ করে ফেলছি। তার কারণ তুলা রাশির ঘরে কিন্তু শনি বসে রয়েছে প্লুটোর সাথে, এবং শনি কিন্তু তুলার ঘরে সবচেয়ে উচ্চস্থ বলা হয়। এবং শনি কি হয়, শনি কিন্তু কঠোর পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে। শনি কিন্তু সততারও কারকতা। কেমন? শনি কিন্তু এই যে ঘাম ঝরানো, রক্তাক্ত হওয়া, জেতার জন্য, ওই যে বললাম, এটা বোধহয় কয়েক কোটিবার বলেছি, আবারও বলছি কারণ এটা খুব ভালো কোটেশন। এটা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাই জন্য যে কঠোর পরিশ্রম করে, একবারই মানুষ জিতে যায় না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, সেটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তুমি ডিসঅনেস্ট পারসন, তুমি সৎ নয়, অনেস্ট নয়। কেন না? এই যে শনি 3 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে, সেই শনির ঘরেই কিন্তু 6 নম্বর এবং 7 নম্বর ঘর, মকর এবং কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাহলে এই যে অধিপতি গ্রহের যে দুটি ঘর, প্রথম ঘরটিতে 6 নম্বর ঘরে শনির ঘরে সূর্য বসে রয়েছে, গ্রহণ দোষ ইমপ্লিমেন্ট হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আবার 1 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু সূর্য, রবি। তাহলে সেই রবি কিন্তু শনির ঘরে বসে রয়েছে, শনি কিন্তু উচ্চস্থ ছিল, কিন্তু মনে রাখা দরকার আছে সূর্য কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে। তাহলে শনি পজিটিভ হলে যে কোনো গ্রহকে সে পজিটিভ করে দিতে পারে, এক্ষেত্রে করতে পারছে না। কেন না? সূর্য কিন্তু সমসপ্তমে 12 নম্বর ঘরকে হিট করছে, এবং 12 নম্বর ঘরটা কিন্তু কর্কটের ঘর, এবং অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, সেই চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে বৃশ্চিকের ঘরে। তাহলে 12 নম্বর ঘর মানে আয়েগা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে শনির যে পজিটিভ ফাংশন, গ্রহণ দোষকে অফ করছে, সেটা 12 নম্বর ঘরে যখন যাচ্ছে উল্টো রিয়াকশন হয়ে যাচ্ছে। উল্টো রিয়াকশন হয়ে যাবার জন্য কি হচ্ছে, কঠোর পরিশ্রমের জায়গাটা তো তুমি করছো, তার কারণ 3 নম্বর ঘরে শনি বসে রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু শনি যে অনেস্টিকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গাটা কিন্তু পুরো তুমি মানে অনেস্টির পুরো বিপরীত হয়ে যাচ্ছ, ডিসঅনেস্ট হয়ে যাচ্ছ, ডিসঅনেস্ট হয়ে যাচ্ছ যে কারোর কাছে। আমি যদি নর্মালি তোমার স্ত্রীর কথা বলি, স্ত্রীর কাছে তুমি একটা ডিসঅনেস্ট পারসন, পরবর্তীকালে সন্তানের কাছে তুমি একটা ডিসঅনেস্ট পিতা হয়ে যাবে। তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ডিসঅনেস্ট, যে ভাবে যার সাথে তোমার সম্পর্ক তৈরি হচ্ছে, ডিসঅনেস্ট হয়ে যাবার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সূর্য এবং শনির অবস্থান সমসপ্তমে চন্দ্রের ঘরে হিট করছে, 12 নম্বর ঘরে হিট করছে, 12 নম্বর ঘরটা চন্দ্রের ঘর। তাহলে চন্দ্র মানে কিন্তু মনকে বোঝায়। তাহলে আমি চাইছি না, তবুও আমি ডিসঅনেস্ট হয়ে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার শনির ঘরে কিন্তু, তাহলে শনিটা এক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল, 12 নম্বর ঘরকে হিট করছে সমসপ্তমে,
তাহলে সেই শনির ঘরেই কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। শুক্র এবং মঙ্গলের অবস্থান 7 নাম্বার ঘরে যখন লক্ষ্য করা যায়, 7 নাম্বার ঘর দ্বারা কিন্তু বিবাহকেও বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি অসৎ, তুমি চরিত্রহীন এবং রেসপন্সিবিলিটির দিক দিয়ে, সিকিউরিটি দানের দিক দিয়ে তুমি ব্যর্থ। তোমার স্ত্রীর কাছে সম্মান পাওয়ার ক্ষেত্রে তুমি ব্যর্থ। সে তোমাকে সম্মান করবে, তোমার ভ্যালু তার কাছে 0 হয়ে যাচ্ছে, মাইনাসে চলে আসছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা, ধরে নেওয়া যাক প্রেডিকশনটা শুনে নেগেটিভ অফ করলে না, বা তুমি আমার কথা মতন চললে না। যদি নর্মালি এরকম হয় তাহলে আজকের দিনে, কেননা আমি অন্তত কয়েক কোটিবার বলেছি, লক্ষবারও নয়, যে শুক্র এবং মঙ্গলের অবস্থান কিন্তু যদি আমার ছকের মধ্যে ক্রিয়েট হয়, কখনো যদি 12 নাম্বার ঘরে, কখনো যদি 7 নাম্বার ঘরে, কখনো যদি 1 নাম্বার ঘরে, কখনো যদি 5 নাম্বার ঘরে কোনোভাবে সম্পর্ক ক্রিয়েট করে, তাহলে নয় ডিভোর্স নয় সেপারেশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং আমার জীবনে কখনো আমি শান্তি পাবো না। আমার জীবনে প্রতিটা মুহূর্তে অর্থ আসছে, মানসিক শান্তি নেই, অর্থ আসছে, অর্থ থাকছে না। এবার এই সব কিছুর জন্য কিন্তু কি হয়ে যাচ্ছে, সবকিছুর জন্য, এটা আমার জন্য তো হচ্ছে না, অটোমেটিকলি হয়ে যাচ্ছে তা নয়, সবকিছুর জন্য তোমার চারিত্রিক ইমপ্লিমেন্টেশন, ভুল ইমপ্লিমেন্ট করার জায়গাটাকে লক্ষ্য করা যাচ্ছে। ভুল ইমপ্লিমেন্টেশনটাই কিন্তু দায়ী, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পারছো? সুতরাং তুমি যদি নিজেকে রেকটিফাই করতে পারো, তুমি যদি নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারো, আলাদা ভাবে যদি নিজেকে তুমি নিয়ে যেতে পারো, কেন গুরুর প্রয়োজন, কেন টিচারের প্রয়োজন, কেন পথপ্রদর্শকের প্রয়োজন, তার কারণ এই যে পথ তোমাকে বদলে দেওয়া এবং কিভাবে নিজের নেগেটিভিটিকে আস্তে আস্তে স্খলিত হবে, স্খলন ঘটবে, ডিক্রিজ হবে। কিন্তু তার জন্য সর্বপ্রথম হরমোনাল যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাকে অফ করতেই হবে। তার কারণ হরমোনের নেগেটিভিটিকে যদি আমি অফ না করি, এটা তুমি খুব ভালো মতোই জানো, তাহলে আমি চাইলেও কিন্তু আমি যেটা চাইছি রেকটিফাই করতে, সেটা রেকটিফাই করতে পারবো না। আমার পরিবর্তন আমি করে ফেলবো মানে আর রেমেডির প্রয়োজন নেই তা নয়। রেমেডিটা তোমার হরমোনাল ফাংশনটা কিন্তু কি করবে, রিপেয়ার করবে, বা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকলে সেটাকে ব্লক করবে। তারপর কিন্তু তোমার প্রচেষ্টা, কেবল প্রচেষ্টা দিয়ে তুমি পারবে না। যদি আমার কথাকে তোমার বিশ্বাসযোগ্য বলে না মনে হয়, তাহলে তুমি অবশ্যই তোমারই জীবন, তুমি তোমার জীবনটাকে সেরকম ভাবেই বইতে দাও বা সেরকম ভাবেই ব্যবহার করে যাও, কিন্তু তুমি শান্তি পাবে না। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাউস দ্বারা কি বোঝা যায়? সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়কে বুঝি, আরো নানান কিছু বুঝি, এইগুলোই মূলত। তাহলে সেকেন্ড হাউসটা কি? কন্যার ঘর, কন্যা রাশির ঘর। কন্যা রাশির অধিপতি গ্রহ কি? কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে এই যে বুধের আরেকটা ঘর কি? মিথুনের ঘর। সেই মিথুনের ঘরটা কিসের ঘর? 11 নাম্বার ঘর। 11 নাম্বার ঘর মানে কি? কর্মফলের জায়গা। 11 নাম্বার ঘর মানে কি? আমি 5% 10% সফল হলাম, সেখান থেকে আরো 50% 60% সফল হলাম। এই যে সফলতাটাকে ত্বরান্বিত করাটা কিন্তু 11 নাম্বার ঘরও কিন্তু বোঝায়। আবার 5 নম্বর 11 নম্বর ঘর দ্বারা কিন্তু আমি কাদের সাথে মিশছি, সবসময় তারা বন্ধু হতে হবে নট নেসেসারি, কিন্তু আমার কাদের সাথে মেলামেশা রয়েছে সেই জায়গাটাকেও কিন্তু বোঝায়। এবার তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে, কেননা কন্যা রাশি এবং মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু 5 নাম্বার ঘরে, সফলতার ঘরে কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে। এবার 5 নাম্বার ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর, সে কিন্তু আবার 8 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে 8 নাম্বার ঘরটা আমি পরে আসছি, প্রথমে তোমাকে একটু বোঝাই। তাহলে বুধের ঘরে কিন্তু আবার রাহু বসে রয়েছে, কেননা 11 নম্বর ঘর মিথুনের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু কি বোঝায়? রাহু কিন্তু ইলিউশন, রাহু কিন্তু আবেগ,
এইগুলোকে রিপ্রেজেন্ট করে। আবার রাহু কিন্তু অনেককে রিপ্রেজেন্ট করে। তুমি যদি আমার অনুষ্ঠান দেখে থাকো তাহলে বহুবার বলেছি, অনেক মানে দেখা যাচ্ছে একটি মেয়ের সাথে আমার প্রেম আছে, আমার দেখা যাচ্ছে 10টি মেয়ের সাথে প্রেম রয়েছে, 20টি মেয়ের সাথে প্রেম রয়েছে, বা বন্ধুত্ব রয়েছে, হোয়াট এভার, যাই হোক, এই অনেক। আমার দেখা যাচ্ছে একটা গাড়ি রয়েছে, আমার গাড়িই নেই, আমার দেখা যাচ্ছে 5টা গাড়ি রয়েছে, 10টা গাড়ি রয়েছে, 15টা গাড়ি রয়েছে। এই যে অনেক, আমার দেখা যাচ্ছে একটা ফ্ল্যাটও নেই, বা একটা ভাড়া বাড়িতে থাকি, বা একটা ফ্ল্যাট আছে, আরেকজনে দেখা যাচ্ছে 5টা ফ্ল্যাট রয়েছে, 15টা ফ্ল্যাট রয়েছে, 20টা ফ্ল্যাট রয়েছে। এই অনেক বোঝাতে কিন্তু রাহু পজিটিভ ভাবে থাকলে পজিটিভ ভাবে অনেক হবে, নেগেটিভ ভাবে থাকলে নেগেটিভ ভাবে অনেক হবে। এবার চলে আসি, তাহলে এই 2 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে বুধ, সেই বুধের সাথে কিন্তু বুধের ঘরে রাহুও বসে রয়েছে। তাহলে প্রথমত হচ্ছে তুমি খুব ইমোশনাল, আবেগী, বুঝতে পেরেছো? ইমোশন দ্বারা সবকিছু ডিসিশন নাও, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার 5 নাম্বার ঘরটা হচ্ছে সফলতার জায়গা, আবার সন্তানেরও কিন্তু জায়গা বলা হয়। তাহলে 5 নাম্বার ঘরে কিন্তু বুধ এবং কেতু বসে রয়েছে। কেতু এমন একটা প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, যার নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই। সে যেই ঘরে বসে থাকে বা যেই গ্রহের সাথে বসে থাকে, তারা পজিটিভ হলে কেতুও পজিটিভ হয়ে যায়, তারা নেগেটিভ হলে কেতুও নেগেটিভ হয়ে যায়। এই যে 5 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, কেতু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে বৃহস্পতি, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে বৃহস্পতি মিনের ঘরের, তাহলে 8 নাম্বার ঘরটা মারক স্থান হয়ে গেল। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, নিচস্থ চন্দ্রের সাথে কিন্তু বৃহস্পতি বসে আছে। কেমন? এবার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্রের সাথে বসে আছে ফার্স্ট, কেননা আমার মন, আমার উপরের অংশটা বুদ্ধি ইমপ্লিমেন্ট হয়, কেননা বুধ কিন্তু ব্রেন ওয়ার্ককে বোঝায়, বুদ্ধিকে বোঝায়। তাহলে কেতু নেগেটিভ হয়ে গেল, কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে আমার মন নেগেটিভ হয়ে গেছে এবং সেখানে বৃহস্পতিও বসে রয়েছে। বৃহস্পতি মানে আমি আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি। তাহলে আমার বুধ নেগেটিভ, আমার কেতু নেগেটিভ, আমার বৃহস্পতি নেগেটিভ, এবং আমার এই বুধের ঘরে কিন্তু 11 নাম্বার ঘরে রাহু বসে আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, 8 নাম্বার ঘরে এবার চলে আসি। 8 নাম্বার ঘরটা মারক স্থান, লেন্দি প্রসেস, ঠিক আছে? 8 নাম্বার ঘর হচ্ছে লেন্দি প্রসেস, আমার ধার হচ্ছে হই চলেছে, আমার শত্রু হই চলেছে। কেমন? এবার 8 নাম্বার ঘরটাকে কিন্তু গুপ্ত স্থানও বলা হয়, মানে আমার যে নেগেটিভিটিটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, জাস্ট লাইক সুগারের মতন। যখন আমি বুঝতে পারলাম, তখন কুইট কিংবা হাত তুলে দেওয়া ছাড়া, গিভ আপ করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকছে না, যে আমার আর কোনো ক্ষমতা নেই, শেষ হয়ে গেলাম। তাহলে আমি রাহু মানে কি বললাম? অনেক এবং ইলিউশন। 8 নাম্বার ঘর মানে কি বললাম? 8 নাম্বার ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস, নেগেটিভিটি। এবং 8 নাম্বার ঘরটা যখন নেগেটিভ হয়ে যায়, সূর্য বা বৃহস্পতির অবস্থান থাকে, তখন চরিত্রহীনতাকে বোঝায়। সুতরাং তোমার যে চরিত্রহীনতা, তোমার মেন্টালিটিটার মধ্যেই রয়েছে স্যার, মেন্টালিটিটার মধ্যেই রয়েছে। চরিত্রহীনতার জায়গাটা মেন্টালিটির মধ্যে রয়েছে। এবং তুমি কখনো এক নারীতে ক্ষান্ত হতেই পারো না। রাহু কানেকশন, অনেক নারী, 2 এর অধিক, 3 এর অধিক কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এবং সেক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এছাড়াও বুধ এবং কেতু, বুধ বৃহস্পতি কেতু এবং 8 নাম্বার ঘর এবং সূর্যের অবস্থান, যেটা বোঝা যাচ্ছে তুমি নেশার পেছনেও প্রচুর অর্থ ব্যয় করো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তুমি নেশা করো, তুমি মহিলাবাজি করো, তুমি জীবনে শান্তি পাবে? হয়ে গেল। 2 নাম্বার ঘর মানে কি বললাম? কন্যার ঘর, অধিপতি গ্রহ বুধ, কার সাথে বসে আছে? কেতুর সাথে। কেতু মানে কি? স্যাটিসফ্যাকশন। তাহলে কেতু নেগেটিভ হয়ে গেছে বললাম, কেননা বৃহস্পতিও নেগেটিভ, আবার কেতুর সাথে বুধ বসে আছে, সেটাও নেগেটিভ। তাহলে কি হয়ে যাচ্ছে? জীবনে কোনোদিন তোমার সঞ্চয় হবে না, জীবনে কোনোদিন তোমার সঞ্চয় হবে না। আসলে শনিটা পজিটিভ হয়ে বসে থাকলেও
শনির রিফ্লেকশন 6 নাম্বার 7 নাম্বার ঘরেও নেগেটিভ হয়ে যাচ্ছে। তোমার সঞ্চয় না হওয়ার পেছনে, তুমি মানসিক শান্তি না পাওয়ার পেছনে, সেকেন্ড হাউস মানে কি বলেছিলাম, দৃষ্টিভঙ্গির জায়গা। তাহলে তোমার দৃষ্টিভঙ্গিটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। স্যার, একটা মেয়েকে দেখলাম, দেখেই তাকে প্রোডাক্ট মনে হলো ভোগ্যপণ্য, তাকে পাওয়ার জন্য টাকা ছড়াতে শুরু করলাম, আর তারপর আমি মনে করলাম যে আমি সুখে থাকবো। কখনো সম্ভব নয়। সবকিছু গেলে পাওয়া যায়, চরিত্র হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। অস্বীকার করো না, একদম অস্বীকার করো না। তুমি একটা মারাত্মক নেগেটিভ পার্সন। তার কারণ তুমি নেশা করো এবং তুমি মহিলাদের দ্বারা এতটা প্রভাবিত হয়ে যাচ্ছ যে কখনো তাদেরকে তোমার মানে সহকর্মী বলেও মনে হবে না, কখনো তাদের তোমার পিওর বন্ধু বলেও মনে হবে না, কখনো তাদের তোমার প্রেমিকা বলেও মনে হবে না, তাদেরকে কেবল ভোগ্য পণ্য বলে মনে হবে। এবং যেহেতু শুক্র এবং মঙ্গলের অবস্থানও নেগেটিভ রয়েছে, মঙ্গল এবং শনির কানেকশন ইল্লিগেল ফাংশন ক্রিয়েট করে, তাই জন্য যখন তুমি ইল্লিগেল অ্যাক্টিভিটিস করতে শুরু করছো, তারা গিভ অ্যান্ড টেক পলিসিতে কিন্তু তখন সেটাকে ইমপ্লিমেন্ট করছে। অর্থাৎ তারা কিন্তু তোমার কাছে আসছে এবং তুমি যে চামড়া মাংস চর্বির আকর্ষণে মানে তাড়িত প্রভাবিত হচ্ছ, সেই আমি এখানে প্রপার অর্থে বলতে পারছি না, বলা যাবে না, সেই জায়গায় তারা তোমাকে সমস্ত কিছু স্যাটিসফাই করছে, করে হরণ করো, কষ্ট করে যে অর্থগুলো উপার্জন করছো সেগুলো সব নিয়ে চলে যাচ্ছে। এবং চ্যালেঞ্জ একজন নয়, একের অধিক, দুয়ের অধিক, তিনের অধিকও হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তার কারণ রাহুর কানেকশনটা আমি বললাম, সেই সঙ্গে এটাও বলছি 5 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে এবং 11 নাম্বার ঘর যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তুমি যাদের সংস্পর্শে আছো তারাও কিন্তু ভালো নয় স্যার, তারা একদম নেগেটিভ মানুষ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সংস্পর্শে বলতে যাদের সাথে ওঠা বসা করার কথা বলছি। এর ফলে কি হয়ে গেল, তুমি জীবনে কোনোদিন তোমার বিবাহিত জীবন পজিটিভ হবে না। মেয়েটার যদি ক্ষমতা থাকে, আমার মায়ের যদি ক্ষমতা থাকে, তোমাকে লাথি মেরে বেরিয়ে চলে যাবে, চ্যালেঞ্জ করলাম। তোমার সন্তান তোমার দিকে আঙ্গুল তুলবে, 5 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে গেছে। তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই নেগেটিভ হয়ে যাবে, এটাও লক্ষ্য করতে পারছি। 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সূর্যের দ্বারা কিন্তু কি হয়ে যাচ্ছে, প্রভাবিত বিস্তার করছে, গ্রহণ দোষ ক্রিয়েট হয়ে যাচ্ছে। নিজের ভাইয়ের সাথে তোমার বন্ডিং ঠিক থাকবে না, এবং কারোর সাথে নয়, তোমার পরিবারের কারোর সাথে তোমাকে কেউ মেনে নিতে পারবে না, এবং সেখান থেকে ডিটাচ ইমিডিয়েট হয়ে যাওয়ার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রবলেম কি হয়ে যাচ্ছে, তুমি আজকে আমার কাছে স্যার আমি অনলাইন প্রেডিকশন করতে চাই, কিন্তু 8 নাম্বার ঘরটাও যখন এখানে রয়েছে, প্রথম মজা লাগতো, মনে হতো দূর পয়সা যাচ্ছে তাতে কি আছে, খুব, কেননা আমাদের জীবনে সবচাইতে নেগেটিভ কোন নেশা, যেই নেশা করে আমরা ভীষণ আনন্দ পাই, তাকে বলা হয় যৌনতার নেশা। এইবার আমি চলে আসি 12 নম্বর ঘরে চন্দ্রের অবস্থান রয়েছে। সেই চন্দ্র নেগেটিভ ভাবে কোথায় বসে রয়েছে, বৃহস্পতির সাথে বসে রয়েছে। তাহলে আজকের দিনে ক্রাইম ডাজ নট পে, একদিন করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম, কিন্তু যখন আমার মানসিকতাটা চরিত্রহীন হয়ে যাবে, যখন আমার বডি ল্যাঙ্গুয়েজ চরিত্রহীন হয়ে যাবে, যখন আমি একটি মেয়েকে দেখে কেবলমাত্র লোভাতুর ভোগ্যপণ্য বলে মনে করব, সে যে শক্তির আধার, কালের উৎস, সে যে মা, জগতের মা, সেটা যখন আমি বুঝতে পারছি, তখন কি হবে, মানসিক ভাবে আমি কখনো শান্তি পাবো না। তুমি দেখবে মানসিক ভাবে ড্যামেজ হয়ে যাবার জায়গা, কেননা তোমার ক্ষেত্রে দুর্ভাগ্যযোগ লক্ষ্য করা যাচ্ছে। সারাক্ষণ ধরে মনে হবে অতৃপ্ত থাকা মানে কি হচ্ছে, স্যাটিসফাই কখনো তুমি হবে না, এবং মানসিক দুশ্চিন্তা লেগেই থাকবে। তুমি যদি কোটি টাকাও ইনকাম করো, দেখবে একটা পয়সা তুমি জমাতে পারবে না, এবং চারিদিক থেকে তোমার কাছের মানুষেরা আস্তে আস্তে মানে ডিটাচমেন্টের জায়গা, দূরে সরে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার 6 নাম্বার ঘর দ্বারা কি খুব সাবধান, ঋণ যেন না হয়, কেননা যখনই সূর্য এবং শনির অবস্থান, 5 টাকা ঋণ করলে কিন্তু 50 টাকা, 50 টাকা থেকে কিন্তু 5000, 5000 থেকে 5 লাখ। ফার্স্ট সেকেন্ড কথা, তুমি দেখবে আস্তে আস্তে
তুমি রোগগ্রস্ত হয়ে পড়তে পারো, আস্তে আস্তে তুমি রোগগ্রস্ত কিন্তু হয়ে পড়তে পারো। বুঝতে পেরেছ? এই জায়গাটায় ভীষণ সাবধান। মানে রোগটা তোমার শুরু হয়ে গেছে, এবং যেই রোগগুলো হবে, কি বললাম, সূর্য এবং 8 নম্বর ঘরের কানেকশন একটু আগেই বোঝালাম। তার মানে যে রোগটা হবে, মেডিসিন নিলাম কমে গেল, আর হলো না তা কিন্তু নয়, সেই রোগটা কন্টিনিউ হতে থাকবে। এবং 8 নাম্বার কানেকশন মানে কি বললাম, সেই রোগটা আস্তে 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 বাড়তে বাড়তে একটা সময় এমন বাড়বে যখন যখন কি হবে, জীবন মৃত্যু, মৃত্যু ফানা যোগ। মানে আর ভালো লাগছে না, মরে যেতে পারলেই বেঁচে যায়। তুমি আমার হাফ বয়সী, আমাকে দেখে আমার বয়স বোঝা যায় না, কিন্তু হাফ বয়সী, এখনই কি অবস্থা তুমি ক্রিয়েট করে রেখে দিয়েছো সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার বাবা। এখানে নতুন করে কিচ্ছু বলার জায়গা নেই। কেননা আবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেও কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে। এই বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু একদম ড্যামেজ হয়ে যাওয়ার জায়গা, ফুল স্টপ হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জায়গাটাও কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সন্তান সঠিক মতো লালিত পালিত হবে না, সন্তান পরবর্তীকালে তোমার দিকে আঙ্গুল তুলবে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 8 নাম্বার ঘরে কিন্তু যখন এই 11 নাম্বার ঘরে যখন রাহু বসে থাকে, তখন কি হবে, যখন তোমার কাছে পয়সা থাকবে সবাই ছুটে ছুটে আসবে, নারী পুরুষ যেই হোক। বুঝতে পেরেছো? এবার তখন কি হবে, ওই যখনই ওই টাকাটা হাতিয়ে নিল, তারপর তোমাকে আর চিনবে না। এটা তো অস্বীকার করে লাভ নেই। তাহলে স্ত্রীকেই ভালোবাসো, সন্তানকে ভালোবাসো। হ্যাঁ, তুমি খারাপ ভেবো না। আমি কি বলতে চাইলাম নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তোমার জায়গাটা অত্যন্ত নেগেটিভ। আর সবচেয়ে বড় কথা যেটা, 1 নাম্বার ঘর মানে হচ্ছে, 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, যার উপর তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার খাঁচাটা, সেটাই যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়, সেটাই যখন অসৎ হয়ে যায়। কেননা 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনির ঘরে রয়েছে। এই শনি এবং রবির গ্রহণ দোষ কিন্তু 12 নম্বর ঘরকে যখন হিট করছে, তখন কি হয়ে যাচ্ছে, আমার যে স্থাপত্য, ভিত, অর্থাৎ আমি আমার দ্বারা চালিত পরিচালিত হতে পারছি না। আবার রাহু যখন 11 নম্বর ঘরে বসে রয়েছে, তখন কি হচ্ছে, সারাক্ষণ ইমোশন, আমি চাইছি না তবুও খারাপ কাজ করে ফেলছি। এইটা বললে কখনো চলবে না। আমি চাইছি না তবু একটা মেয়ের সাথে খারাপ আচরণ করলাম, একটা ছেলেকে ঘুষি মেরে দিলাম, বা নেগেটিভ মানে ইমপ্লিমেন্ট করলাম। আমি তো কোনো কিছু করিনি, আমি চাইছি না তবুও হয়ে যাচ্ছে, এটা কোনো কথার কথা হলো না। কেমন? এই ক্ষেত্রে কখনো কিন্তু তুমি বলো না, কেউ মেয়েগুলো এসে নিয়ে চলে যাচ্ছে, মেয়েগুলোকে আসতে দিচ্ছ। এবং সবচেয়ে বড় কথা, দেখবে আমি চাইছি না, কিন্তু আমি চাইছি না, মনে করছি না 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 আর নয় আর নয়, তারপর হঠাৎ করে যখন দেখলাম, তার কারণ অভ্যেস বড় মারাত্মক জিনিস। তুমি একজন, আমার মানে অনেক ডাক্তার, মানে ভালো ভালো ডাক্তার বাবু আমার স্টুডেন্ট, হ্যাঁ, আমার কাছে যারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে তারা আমার স্টুডেন্ট, এবং তারা আমার সন্তান বলি, যাই হোক, অনেকেই রয়েছে। তাহলে এই যে ডাক্তার বাবুরা কি বলে, হেলদি লাইফের জন্য 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। তুমি যে কোনো ডাক্তার বাবুকে বলবে, আরো বেশি ছাড়া কম নয়, এরকমও হতে পারে। বা যে খাওয়া দাওয়ার কথা বলে, যেভাবে চালচলনের কথা বলে, আমি লাস্ট আর বছরটা আর বললাম না কত, মানে ধরে নাও প্রায় তোমার তুমি যখন আর্ধেক হয়েছিল, এখন তোমার যা বয়স তার আর্ধেক বছর ছিল, সেই সময় থেকে অনলি 2 থেকে 3 ঘন্টা ঘুমোই। আমার কোনো যাই আসে না, তোমার চাইতে বেশি এনার্জেটিক আমি, তোমার চাইতেও বেশি কর্ম করি। তুমি যদিও প্রচুর কর্ম করো, তোমার চাইতেও বেশি কর্ম করি। বুঝতে পেরেছো? তাহলে এটা কি অভ্যেস। আমি চাইলেও কখনো 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমোতে পারবো না। আমি যদি চাই কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে, এই রে 1 কাপ চা দে রে, বসে বসে টিভি দেখছি, বা বসে বসে করিও না। আমার কাছে ঈশ্বরের অর্থ হচ্ছে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন টেকনিক্স, জিওডি গড, জি জেনারেশন অফ অবজারভেশন, ডি ডেডিকেশন, একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে ঈশ্বর। আর আমার কাছে মানে পুজো হচ্ছে কর্ম, আমার কাছে পূজা হচ্ছে কর্ম। আমি প্রতিটা মুহূর্তে
কর্মই করি প্রতিটা মুহূর্তে। যদি মনে হয় কোনো সেরকম কাজ নেই, প্রত্যেকটা জামা কাপড় আমি সার্ফের জলে ডুবিয়ে তারপর সেগুলোকে কাচাকাচি করি। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, আমার লাইফস্টাইল প্রচুর মানুষ জানে। আমি কখনো চুপচাপ বসেই থাকতে পারি না। তাহলে অভ্যেসটা বড় মারাত্মক জিনিস। আর এই অভ্যেসটা কি রিপিটেডলি যখন একটা কাজ করতে শুরু করছি, তখনই কিন্তু এই অভ্যেসটা তৈরি হচ্ছে। সুতরাং এইটা কিন্তু কোনো কথা হলো না। এবং সবচেয়ে বড় কথা, চন্দ্র যখন তোমার নিচস্থ হয়ে বসে রয়েছে, চন্দ্র তোমার নিচস্থ হয়ে বসে রয়েছে, তার মানে, এবং তার সাথে আবার বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি, বাইরে সেটাকে আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি। অনেকে আছে বুঝলি, শুক্তোতে আমাদের কাঁচকলা দিবি, বড়ি দিবি, উচ্ছে দিবি, 2-3টে নিম পাতা দিবি, একটু পোস্ত বাটা দিবি, হ্যান ত্যান। অনেকে বলে, রান্না করতে গিয়ে আর রান্না করতে পারে না। তুমি লক্ষ্য করবে, এমন অনেকে আছে আমি জানি পশ্চিমবঙ্গে, যারা কিন্তু তুখর অ্যাস্ট্রোলজার, অন্তত 2-3 জন তো আছেই তুখর, তারা দারুণ প্রেডিকশন করতে পারে। কিন্তু যখন আমার সামনে কেউ এসে বসলো এবং তার প্রেডিকশন করে তাকে যখন বোঝাবো, তারা আর বোঝাতে পারে না, তখন কিন্তু হ্যাপাজার্ডলি তারা ভুলভাল প্রেডিক্ট করতে শুরু করে। তাহলে এই যে আমার ভেতরের যে জ্ঞানটা, অনেকে খুব ভালো নেট প্র্যাকটিস করছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, আসল ম্যাচে গিয়ে কেউ খেলতে পারছে না, দেখা গেল তারা তাই জন্য ফ্রন্টেই এলো না। আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি, তাহলে সেই জায়গায় কিন্তু চন্দ্র বসে রয়েছে এবং চন্দ্র নিচস্থ হয়ে বসে রয়েছে। এবং চন্দ্র কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হলে তুমি এখন দেখবে বেশি ভিড় ভাড়, চিল্লা চিল্লি, লাফালাফি, চিৎকার চেঁচামেচি, এগুলো তোমার পছন্দ হবে না আস্তে আস্তে। কিন্তু সারাক্ষণ ধরে একটা সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, সো কল্ড নর্মাল ভাষায় যাকে বলে প্রেম পাওয়া, সেটা কিন্তু তোমার পেয়ে থাকবে। এবং যখনই দৃষ্টিভঙ্গির জায়গায় সূর্য এবং শনির অবস্থান, অর্থাৎ গ্রহণ দোষের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং শনির ঘরেই আবার যখন শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইম্প্যাক্ট জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে চন্দ্রের জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার মানসিকতার জায়গাটায় আমি চট করে আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখা গেল সারাদিন তুমি ঠিক করলে, এবার থেকে আর নেশা করবো না, এবার থেকে কোনো নোংরামির মধ্যে যাবো না, আমি নিজের মতন লাইফ লিড করবো। পাশ থেকে কেউ এসে বললো, ও এই দা চলো না একটুখানি এইটা খেয়ে আসি, বা জানো তো ওই মেয়েটা, এখানে আর বেশি মানে কুলিয়ে ফাঁপিয়ে বলা যাবে না। তখনই হঠাৎ মনে হলো, দূর এইটাই শেষবার, এইটা একবার করিনি, এই যে এইবারই শেষবার, আর করব না বলে যে আমি আবার গেলাম, আবার সেই জায়গায় চলে গেলাম। তাহলে এই যে তোমার যে কর্মটা, তোমার যে চিন্তার ধারাটা, তোমার যে মনটা, এই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য একজন গুরুর প্রয়োজন। এবং এইগুলো হচ্ছে কেন, তুমি না চাইতেও হচ্ছে কেন, তার কারণ আমার যে গ্রহগত রিফ্লেকশন রিপ্রেজেন্ট করছে হরমোন, সেই হরমোনাল নেগেটিভিটিকে তুমি অফ করনি। তুমি হরমোনাল নেগেটিভিটিকে অফ করে তুমি যখন এই প্রচেষ্টাটা করবে, এবং তার আগে যখন গুরুর কাছে নিজেকে সারেন্ডার করে দেবে, তখন দেখবে এই যে প্রচেষ্টাটা করছো, এই প্রচেষ্টাটা হবে। আর তা না হলে প্রচেষ্টা করছো, আবার নেগেটিভ ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আলটিমেট আমি অর্থ ইনকামের জায়গাটা লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করতে পারছি না, বিন্দু মাত্র নয়। তোমার দৃষ্টিভঙ্গির জায়গায় মারাত্মক গলত রয়েছে। তুমি চারিত্রিক দিক দিয়ে প্রচুর কর্ম করো, কিন্তু চারিত্রিক দিক দিয়ে অসৎ হয়ে যাবার জায়গা, চরিত্রহীন হয়ে যাবার জায়গা। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং তৈরি হয় যে মানে লিগ্যাল ফাংশন দিয়ে, হ্যাঁ, নৈতিকতার জায়গাটা, সততার জায়গাটা ভিত হিসেবে দেখা হয়, সেই জায়গাটা নড়ে যাচ্ছে। তার কারণ তুমি ভীষণ অসৎ মানুষ হয়ে যাচ্ছ, এবং তার ফলে ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু আজকের দিনে চন্দ্র এতটা নেগেটিভ হয়ে গেছে, তাই জন্য তুমি কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছো, এবং সেখানে অর্থ দিয়ে বা তারা অর্থ নিয়ে চলে যাচ্ছে। এবং চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই জন্য তারা যখন পালিয়ে যাচ্ছে, তারা যখন চলে যাচ্ছে, আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল, এই মানসিকতা তোমার মধ্যে চলে আসছে। কিন্তু সেটা আগেই বোঝার প্রয়োজন ছিল। বুঝতে পেরেছো? তোমার ছক থেকে যতটুকু বুঝতে পারলাম ততটুকুই বললাম। যদি তোমার মনে হয় আমি কিছু
এইগুলো তোমার হচ্ছে একদম 100-1000%। তুমি যদি বলো না স্যার আমি অসৎ নই, এই নই, আমাকে জানিও, আমি সেদিন অ্যাস্ট্রোলজি করাটা বন্ধ করে দেবো, এবং তোমার হাতে কোনো টাকা পয়সাও থাকছে না। খুব সাবধান, সন্তানদের বেড়ে ওঠার জায়গাটা মারাত্মক নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট, এবং বিবাহ ছেদের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর 7 নাম্বার ঘরটাই কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান বসে থাকার জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস। আইনত কোনো ঝামেলায় কখনো জড়িয়ে পড়ো না, বা পরবর্তীকালে আমি যেটা দেখতে পাচ্ছি কোনো মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে কিন্তু হতেই হবে। খুব সাবধান। তবে একটা কথাই তোমাকে বলবো যে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি চন্দ্রের ঘরে যেহেতু বসে রয়েছে, তাই জন্য ওই যে বললাম একদম সাইলেন্ট কিলার, চুপি সারে কিন্তু তোমার যে নেগেটিভিটিটা তোমার মধ্যে আস্তে আস্তে যে ভাঙনটা, ডিস্ট্রয় হয়ে যাওয়াটা, সেটা কিন্তু আস্তে 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 বোঝা যাচ্ছে। সুতরাং ইমিডিয়েট কিন্তু তোমাকে সেই জায়গায় কনসাস হতে হবে, এবং অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতেই হবে। এবং আজকের যে ছকটা আমি লক্ষ্য করতে পারছি, তার কারণ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে। চারিত্রিকহীনতা বা চাপা রাগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। আর আরেকটা জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি যে বহু অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার জায়গাও আমি দেখতে পাচ্ছি, এবং যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং জন্ম ছকটাকে খুব ভালো মতন যদি ট্যালি করি, তাহলে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জন্ম ছকে যে নেগেটিভিটি ছিল, আজকের দিনের সেই নেগেটিভিটিটা অনেক ইনক্রিজ করেছে। তার কারণ হাতের মধ্যে তুমি কোনো রকম ভাবে স্টোন নিশ্চয়ই পড়েছিলে। তোমাকে মনে রাখা প্রয়োজন আছে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরে নেওয়া যাক শনি, ধরে নেওয়া যাক মঙ্গল, ধরে নেওয়া যাক বুধ। যখন কেউ একজন প্রেডিকশন করলেই তোমার এইটা খারাপের জন্য এবার একটা স্টোন দিল, বা দেখা গেল বুধের স্টোন দিল, শনির স্টোন দিল, হোয়াট এভার কোনো স্টোন দিল, তুমি সেই স্টোনটা পড়লে। ছোট্ট করে বলি, সেই স্টোনটা কেন রেমেডি নয়, তার কারণ প্রত্যেকটা গ্রহের অনেক, যেমন শনির 3টে দৃষ্টি রয়েছে, কিন্তু একটা দৃষ্টি সবার ক্ষেত্রে রয়েছেই, সেটা সমসপ্তম দৃষ্টি। তোমাকে বোঝাবার জন্য বলছি। তাহলে আমার বুধটা কোনো কারণে যদি খারাপ হলো, বুধ খারাপ হলো, এবার দেখা যাচ্ছে যে 2 নাম্বার ঘরের বুধ কন্যার ঘর এবং 11 নাম্বার ঘরের বুধ নেগেটিভ হয়ে গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 সেই বুধ কিন্তু সমসপ্তমে 8 নাম্বার ঘরকেও হিট করছে কন্যার দিক দিয়ে। আবার 11 নম্বর ঘরের দিক দিয়ে 1 2 3 4 5 6 7 5 নম্বর ঘর, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ঘরে কেতু এবং বুধ বসে রয়েছে। তাহলে বুধ যদি নেগেটিভ হয়ে যায়, এবার এই বুধের রেমেডিটা দেয়া হলো বা স্টোনটা দেয়া হলো, তাহলে সেই বুধটা কিন্তু আবার বৃহস্পতিকেও নেগেটিভ করেছে, কেতুকেও নেগেটিভ করেছে, প্লুটোকেও নেগেটিভ করেছে। তাহলে আমি বুধের শুধু স্টোন দিলাম, আমি ধরে নিলাম স্টোন দ্বারা কোনো কাজ হয়, আমি আর কোনো আর্গুমেন্টেই গেলাম না, ধরেও যদি নিই, তাহলে বুধেরটা দিলে কেবলমাত্র কি করে হবে? আমি 1 বাটি দুধ নিলাম, সেই দুধটা যদি কেটে যায়, সেটা দিয়ে আমি পায়েস তৈরি করব কি করে? সেটা দিয়ে আমি রসগোল্লা তৈরি করব কি করে? সেটা দিয়ে আমি কোন দুগ্ধ প্রোডাক্ট তৈরি করব কি করে? দুধটাই তো কেটে গেছে। তাহলে বুধটা যদি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু বুধটা যদি নেগেটিভ হয়ে গেছে, বুধের আমি একটা স্টোন দিলাম, তাহলে তার সমসপ্তমে যে গ্রহটি রয়েছে সেই দৃষ্টিটাও তো নেগেটিভ। যদি শনির ক্ষেত্রে দেখা যায়, তাহলে শনির তো 3টে দৃষ্টি, যেখানে যেখানে দৃষ্টি পড়ছে যেই ঘরগুলিতে, সেই ঘর রিপ্রেজেন্ট করছে যে গ্রহ, সেই গ্রহগুলোও তো নেগেটিভ হয়ে গেল। তাহলে শুধু শনিকে ঠিক করলে কি হবে? একটিবার চিন্তা করে দেখবেন, তোমাকেও বলছি, তুমি চিন্তা করে দেখবে, গেলে স্টোন পরে নিলে খরচা করে না। আর পরিশেষে আমি আবার বলছি যে কেউ যদি মনে করো যে আমি স্যারের কাছে প্রেডিকশন করিয়ে রেমেডি নিয়ে নিলাম, বাস আর কিচ্ছু ফাংশন নেই, অটোমেটিকলি স্যার রেমেডি নিয়েছি, কি হলো? কেন আমি চাকরি পাচ্ছি না? কেন আমার বিবাহিত জীবন ঠিক হয়ে যাচ্ছে না? কেন আমার একদম ঝুরঝুর করে অর্থ আমার কাছে আসছে না? তাহলে কখনো কোনো দিন আমার চেম্বারে এসো না, কখনো কোনো দিন আমার কাছে অনলাইনে প্রেডিকশন করো না। আবার বলছি যে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট
যেই সাবজেক্টটা তোমার পজিটিভিটিকে নিয়ে আলোচনা করে না, পজিটিভিটিকে রেকটিফাই করার প্রয়োজন হয় না, রেকটিফাই করার প্রয়োজন হয় নেগেটিভ জায়গাগুলো। তাই জন্য নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা এবং সেটা শর্ট আউট করে এবং সফল হওয়ার জন্য তোমাকে উপযুক্ত করে। তারপর লড়াই কিন্তু তোমাকেই করতে হবে। চাকরির জন্য রেমেডি নিলাম, চাকরি পেয়ে গেলাম, বিয়ের জন্য রেমেডি নিলাম, বিয়ে হয়ে গেল, সংসার জীবনের জন্য তা নয়। আর তাই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে রয়েছি। তাই জন্য যখনই তোমরা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে, একদম সেই দিন থেকেই কিন্তু গুড মর্নিং স্যার, গুড নাইট স্যার আমার সাথে কানেক্ট করতে হয়। তারপর আমি তোমাদের সঠিক মতন রুট দেখাবো। আর যখনই তোমাদের মনে হবে প্রতিদিন গুড মর্নিং গুড নাইট, বাস, তাহলে তোমরা তোমাদের সঠিক পন্থা বেছে সঠিক মতন যাতে সফল হতে পারো, তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারো, তাহলে তোমরা কিন্তু সেই দায় দায়িত্বের মধ্যে দিয়ে চলো। তার কারণ একজন অ্যাস্ট্রোলজার যদি সততার সাথে সে প্রেডিকশন করে এবং রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে, তাহলে সে কিন্তু তোমাকে সফল হওয়ার উপযুক্ত করতে পারে, কিন্তু সফল তোমাকেই হতে হবে। কেমন? আর আবার সেইটা বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটিটা তোমাকেই গেইন করতে হবে, সেটা আমি তোমার কাছে গিয়ে গেইন করিয়ে দিতে পারবো না। আর আমি আবার সেই অমোঘ বাণী বলছি, ধৃত্য দুর্বাত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তং নৈতি নৃত্তা নৃহত্যে উরাত্তাজ্জাইয়তকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যতিরিতইয়াত্তা। বিশ্ব যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তুমি ঈশ্বর, তুমি ভগবান, তুমি চাইলে এক মুহূর্তের মধ্যে যুদ্ধ থেমে যেতে পারে, এত রক্তপাত হয় না, শ্রীকৃষ্ণ বললেন আমি পারি না, আমি পারি না। তার কারণ ব্যক্তিকেন্দ্রিক আমি, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কর্মের মধ্যে। আজকের মতন এইটুকুই। নমস্কার। যেতে যেতে বলি, যদি তোমার আরো কিছু প্রশ্ন থাকে তাহলে এই প্রেডিকশনটি শোনার পর তুমি অবশ্যই কিন্তু যেই নাম্বারে তুমি অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগ করেছিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার প্রশ্ন পাঠিও। প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। আমি বিশ্বাস রাখি, আমি আশা করি তোমার এই যে নেগেটিভিটিকে তুমি আর বাড়তে দেবে না এবং অবশ্যই তুমি আমার কাছে স্যারেন্ডার করবে। স্যারেন্ডার করে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে তোমার জীবনটাকে সমৃদ্ধশালী করে তুলবে। আজকের মতন এটুকুই। নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।